রবিবাসরীয় প্রচারে রাজ্যের দুই প্রান্ত থেকে প্রচারে ঝড় তুললেন নরেন্দ্র মোদী ও মমতা বন্দ্যোপাধ্যায়। ভয় নয়, ভরসার স্লোগান দিলেন প্রধানমন্ত্রী। পাল্টা দিল্লি দখলের ডাক দিলেন তৃণমূল নেত্রী। নরেন্দ্র মোদীর মুখে এদিন ফের শোনা গেল হিসেব নেওয়ার কথা, আর গণতান্ত্রিকভাবে বদলা নেওয়ার কথা বললেন মমতা বন্দ্যোপাধ্যায়। প্রথমে প্রতিবেদন দেখুন, তারপর আলোচনায় আসছে। আর নয়, ভয় নয়, ভরসা চাই। আগামী দিন দিল্লি আমরা দখল করব। নেতাজি সুভাষচন্দ্রের ভাষায়, চলো দিল্লি চলো, বিজেপি তাড়াও, দেশ বাঁচাও। কেউ ডাক দিচ্ছেন বাংলায় পরিবর্তনের, কেউ বলছেন দিল্লি দখলের কথা। 23 এপ্রিল প্রথম দফার ভোটে লাইনে দাঁড়াবে পশ্চিমবঙ্গবাসী। আর ঠিক 10 দিন প্রচারের পারদ ক্রমশ চড়ছে পশ্চিমবঙ্গে। मैं देख रहा हूं बंगाल की जनता टीएमसी सरकार से पल पल का हिसाब मांग रही है, पाई पाई का हिसाब मांग रही है। और टीएमसी वाले सुन लो, कान खोल करके सुन लो, 4 मई के बाद बीजेपी सरकार बनेगी और टीएमसी वालों को 15 साल का पल पल का हिसाब देना पड़ेगा। बीजेपी का मंत्र है सबका साथ, सबका विकास, लेकिन बंगाल में बीजेपी का फॉर्मूला होगा सबका साथ, सबका विकास और टीएमसी के लूटेरों का पूरा पूरा हिसाब। আমরাই জিতবো, তৃণমূলই জিতবে, বাংলায় জিতবে, মা বোনেরা জিতবে, শ্রমিক কৃষক জিতবে, ছাত্র যৌবন জিতবে। কোনো ক্ষমতা নেই আমাদের হারাবার। যতই করো হামলা, এবার হবে বদলা, গণতন্ত্রের বদলা, বাংলা বিরোধী বদলা। সামনেই নববর্ষ, বাঙালির নতুন বছর। এ নিয়ে এদিন শুভেচ্ছা জানান নরেন্দ্র মোদী ও মমতা বন্দ্যোপাধ্যায়। দুজনেই একই সঙ্গে চলে প্রচার আর ভোট প্রার্থনাও। 70 साल में आपने लेफ्ट को मौका दिया, कांग्रेस को मौका दिया, टीएमसी को मौका दिया, अब एक मौका मोदी को दीजिए। इसलिए एक काम आपको और करना है, घर घर जाएंगे, आप जहां भी जाए लोगों से मिले, उनको कहना मोदी जी आए थे और मोदी जी ने परिवार के सबको पोइला बैशाख की शुभकामना भेजी है। নববর্ষ আসছে, নতুন ভোর আসছে, নতুন দিন আসছে, বিজেপিকে বদলা নেবার দিন আসছে গণতন্ত্রের বাক্সে। তাই মনে রাখবেন, আপনার ভোট, এবারের ভোটটা একটু অন্যরকম। আগামী দিন যার ভোটার লিস্টে এখনো নাম আছে, এনআরসিতে আবার যেন বাদ দিতে না হয়, বাংলাকে 3 ভাগ করতে না হয়। এবারের ভোটটা মনে রাখবেন, মরণ বাঁচন লড়াই। উত্তর থেকে দক্ষিণ সুপার সানডেতে জোর কদমে চলল প্রচার। একই সঙ্গে আক্রমণ পাল্টা আক্রমণে চলল রাজনীতির পারদ। শিবাশিস মৌলিক, পূর্ণেন্দু সিংহ, কৌশিক গাতাইত, এবিপি আনন্দ। অর্থাৎ রবিবাসরীয় প্রচার একেবারে তুঙ্গে। আমি এই জায়গা থেকে সুমন বাবুর কাছে আসব, যে দেখুন সংকল্প পত্রে পুরো লেখাই রয়েছে প্রথমে বিজেপির যে ভরসার শপথ। আমি বলছি সুমনদা, একেবারে অমিত শাহ, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বারবার একটা কথা বলছেন যে পশ্চিমবঙ্গে যে ভয়ের পরিবেশ রয়েছে তা থেকে একমাত্র দূর করতে পারে বিজেপি, এবং সেটা ভরসা, সেটা আশ্বাস দিয়েছে। সেই আশ্বাসই দিচ্ছেন তারা। না, প্রধানমন্ত্রীর ভাষণ প্রথমে ছিল গব্বর সিংয়ের মতো, এখন প্রেম চোপড়ার মতো। যে ভাষায়, যে গলায় উনি কথা বলছেন, এটা পশ্চিমবঙ্গের ভোটাররা ভীত। তারা এই মোদির ভাষণ শুনে তারা ভয় পাচ্ছেন পশ্চিমবঙ্গের ভোটাররা। এবং সবথেকে বড় কথা, যে সংকল্প পত্রের কথা বলছেন, সেই সংকল্প পত্রের কথা গতকাল রেখা গুপ্ত, দিল্লির যে বিজেপি চিফ মিনিস্টার, তাকে জিজ্ঞাসা করেছে যে 8ই ফেব্রুয়ারি 2025 দিল্লির নির্বাচনের রেজাল্ট বেরোনোর দিন প্রধানমন্ত্রী বলেছিলেন মহিলা সমৃদ্ধি যোজনা
2500 টাকা করে মহিলাদের অ্যাকাউন্টে যাবে। অত 16 মাসে 16টা টাকা পর্যন্ত মহিলাদের অ্যাকাউন্টে আসেনি। ফলে এই ব্যাপারে মনে হয় ওনাদের যে সংকল্পপত্র, সেই সংকল্পপত্রটা মূলত ভয়ের সংকল্পপত্র। পশ্চিমবঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় কথা দিলে কথা রাখেন। 2021-এ লক্ষ্মীর ভাণ্ডার করবেন বলেছিলেন, ভোটে জিতে এসে প্রথম মন্ত্রিসভার বৈঠকে লক্ষ্মীর ভাণ্ডার পাস হয়েছিল। আর সবথেকে বড় কথা যেটা, যে কথাটা বারবার ধরে যে ভয়ের পরিবেশের কথা বলছেন, সেই ভয়ের পরিবেশে আমরা আশঙ্কিত এই কারণে যে 90,82,000 নাম বাদ পড়েছে এখনো পর্যন্ত পশ্চিমবঙ্গে। তার 57% পশ্চিমবঙ্গের 10টা জেলা, যে জেলাগুলো বাংলাদেশ লাগোয়া 10টা জেলায় 57%, এবং সেই 57%-এর মধ্যে 70% হচ্ছে সংখ্যালঘু ভোটার। আপনি জাস্ট একটু কল্পনা করুন, ইমাজিন করুন যে বাংলাদেশে সদ্য নির্বাচন হয়েছে, ভারতের যে সীমান্তবর্তী যে বাংলাদেশের যে জেলাগুলো, তাতে জামাত ক্ষমতায় আছে, এবং সেই সুযোগ নিয়ে বিজেপি কি পশ্চিমবঙ্গে আবার মেরুকরণটাকে তীব্র করতে চাইছে? তার জন্যেই যে সীমান্তবর্তী 10টা জেলা ভারতবর্ষে, পশ্চিমবঙ্গের সেই বাংলাদেশ সীমান্তবর্তী 10টা জেলার 57% মানুষ 90,82,000-এর মধ্যে, এবং তার 70% সংখ্যালঘু মানুষ আতঙ্কিত যে সাম্প্রদায়িকতার যে নিদর্শন, সেটা কোথায় যাবে। আজকে বাংলাদেশের জামাতের সাম্প্রদায়িকতা বিজেপিকে এখানে কি কনসেন্ট্রেট করতে দিচ্ছে? প্রশ্নটা এই জায়গায়। পশ্চিমবঙ্গ সাম্প্রদায়িকতার বিরুদ্ধে, পশ্চিমবঙ্গ বরাবর হিন্দু মুসলিম সবাই পশ্চিমবঙ্গে শান্তিতে বসবাস করে, সাম্প্রদায়িকতার বিরুদ্ধে তারা বারবার লড়াই করেছে। আসছে পশ্চিমবঙ্গের ভোটারদের সামনে পরীক্ষা, যে আগামী দিনে পশ্চিমবঙ্গের যে ঐতিহ্য, শ্রীরামকৃষ্ণ স্বামী বিবেকানন্দের যে ঐতিহ্য, সেই ঐতিহ্যপূর্ণ সহনশীলতার যে ঐতিহ্য, সেই ঐতিহ্য রক্ষা হবে কিনা। যে মেরুকরণের প্রচেষ্টা বিজেপি স্বাভাবিকভাবে করছে, সেই মেরুকরণ থেকে সরে এসে প্রকৃত অর্থে যে ধরনের পরিস্থিতি তৈরি হচ্ছে, আমরা আশঙ্কিত। এই কারণেই আশঙ্কিত যে পশ্চিমবঙ্গে গোটা যে এসআইআর পর্ব, সেই এসআইআর পর্বতে খুব নিশ্চিতভাবে বলুন তো, প্রত্যেকে আমরা বুঝতে পারছি যেটা একটা অপ্রস্তুতভাবে তৈরি করা একটা এসআইআর। অর্থাৎ খুব অল্প সময়ের মধ্যে একটা বড় কাজের দায়িত্ব নিয়ে নিয়েছেন ইলেকশন কমিশন বিজেপির নির্দেশে, যাতে সেই অল্প সময়ের মধ্যে যে গোটা প্রক্রিয়া, সেই গোটা প্রক্রিয়ার মধ্যে অনেক ফাঁকফোকর তৈরি করা যায়। আপনি বলুন তো, যে সমস্ত ভোটার বাদ পড়েছেন, যেই বাদ পড়া ভোটাররা ট্রাইব্যুনালে যাবেন, সেই যে ট্রাইব্যুনাল, সেই ট্রাইব্যুনালের ভোটাররা আগামী দিনে এই নির্বাচনে ভোট দিতে পারবেন না কেন? আমরা তো দুঃখিত অত্যন্ত যে এই কথাটা কি করে সুপ্রিম কোর্ট থেকে বলা হলো যে এই নির্বাচনে ভোট না দিলে আজীবন নির্বাচনে ভোট দিতে পারবে না। এই কথাটা সুপ্রিম কোর্ট বলবে কেন? আমার কথা হচ্ছে যে কোনো বৈধ নাগরিক, ধরুন আজকে তার নাম নেই, কালকে যদি তার নাম ওঠে, তিনি তো বৈধ নাগরিক, তাহলে সেই বৈধ নাগরিকের কেন ভোটাধিকার থাকবে না? তাহলে কিসের জন্য 26-এর বিধানসভা নির্বাচনে কিসের লক্ষ্যে সেই নির্দিষ্ট ভোটারকে ভোট দিতে দেওয়া হবে না, পরে সেই নাম আসবে? আমরা বিহারে দেখেছি যে 60 লক্ষ মানুষের নাম বাদ পড়েছিল, পরবর্তী পর্বে অনেকের নামই সেই তালিকার মধ্যে অন্তর্ভুক্ত হয়েছে। এই যে একটা দীর্ঘমেয়াদী যে চক্রান্ত, এবং এই চক্রান্তের পেছনে বিজেপির একটা নোংরা খেলা রয়েছে, সেটা কিন্তু বারবার প্রধানমন্ত্রীর ভাষণ, স্বরাষ্ট্রমন্ত্রীর ভাষণ এবং বিজেপির যে কি বলবো, যে চূড়ান্ত দায়িত্বহীনতার যে কথাগুলো তারা এখানে বসে বলছে, সেগুলো বাংলার মানুষকে প্রতি মুহূর্তে তাদেরকে কিন্তু শঙ্কিত করে তুলছে। এ কথাটা আমাদের সমস্ত মানুষকে মনে রাখতে হবে। পশ্চিমবঙ্গের আগামী 23 এবং 29 তারিখে আমরা যখন ভোট দিতে যাব, বিজেপি এখানে ভয়ের পরিবেশ তৈরি করার চেষ্টা করছেন, এবং যিনি প্রশ্ন তুলছেন সুমনদা, যে পশ্চিমবঙ্গের যে ঐতিহ্য, সেই ঐতিহ্য কি আদেও রক্ষা হবে? আমি বিমলদার কাছে আসবো। বিমলদা, একদিকে নরেন্দ্র মোদী, তিনি একদম বলছেন যে ভয় নয়, ভরসার ভিত্তিতে এবারের বিধানসভার ভোটটাতে লড়তে চান তিনি, এবং মমতা বন্দ্যোপাধ্যায় আবার বাংলা নয়, তিনি বলছেন যে দিল্লি টার্গেটের কথা বলছেন। না, উনি দিল্লিকে টার্গেট করতেই পারেন, কোনো অসুবিধা নেই। আর অল্প কিছুদিন তো, তারপর তো ওনার কাজকর্ম কিছু থাকবে না, উনি দিল্লি যাবেন, টার্গেট করবেন। গণতান্ত্রিক দেশে তিনি যদি আন্দোলন করেন, দিল্লি যান, কিচ্ছু অসুবিধা নেই। তবে পশ্চিমবাংলায় এর আগে যেরকম এই ডেড বডি রাজনীতি করতেন, রাস্তায় ফেলে দিতেন, দিল্লিতে এইসব করলে দিল্লি পুলিশ কিন্তু খুব কঠোর ব্যবস্থা নেয়। দিল্লি পুলিশ কিন্তু এসব ছেলেখেলা পছন্দ করে না, 1 নম্বর। দ্বিতীয় নম্বর, উনি একটা জিনিস বুঝে গেছেন। আমি বেশ কিছুদিন ধরে ওনার বক্তৃতাগুলোকে স্টাডি করে বুঝতে পারছি যে তার যে পুরনো ইমেজ, অর্থাৎ একদম ফায়ারব্র্যান্ড লিডারের ইমেজটাকে তিনি নতুন করে তৈরি করতে চাইছেন। এটা খুব স্বাভাবিক, কারণ তিনি জানেন এবারের নির্বাচন এই তৃণমূলের বিসর্জন নিশ্চিত হচ্ছে, তৃণমূল শেষ, তৃণমূল নিশ্চিহ্ন হয়ে যাবে, তৃণমূল ক্ষমতার বাইরে চলে যাবে।
আর বেশি দিন না, অল্প কয়েকটা হাতে গোনা দিন, তারপরে তৃণমূলের সামনে আর বেশি কিছু কাজ থাকবে না। যদি দলটা টিকে থাকে, আমার ধারণা দলটা 5 দিনও টিকবে না, সবাই যে যার কেটে পড়বে। এখানে তোমরা অনেককে ধরে এখানে এই টেলিভিশন চ্যানেলে আর প্রতিনিধি করে আনতে পারবে না। আমার কথা পরিষ্কার, ভারতীয় জনতা পার্টি কিন্তু শুধুমাত্র ক্ষমতা দখলের জন্য এই নির্বাচনে লড়ছে না। আপনাদের মনে আছে 2005 সালে বিহারের নির্বাচনে ভারতীয় জনতা পার্টি যখন লড়াই করেছিল, নীতিশ কুমারের সঙ্গে যখন জোট বেঁধেছিল, একটা কথা বলেছিল, জঙ্গল রাজ তোমাকে বন্ধ করতে হবে, আমরা একসঙ্গে লড়াই করব। নীতিশ কুমার একসঙ্গে এসেছিলেন এবং বিহারের এই ভয়ঙ্কর জঙ্গল রাজ কিন্তু বন্ধ করা হয়েছিল। পশ্চিম বাংলায় যেটা চলছে মহা জঙ্গল রাজ। এখানে সংবিধানের শাসন বলে কিছু নেই, এখানে আইনের শাসক নেই, এখানে শাসকের আইন চলে। এখানে 2021-এ নির্বাচনের পর কয়েকশো বিজেপি কর্মী খুন হয়ে যায়, হাজার হাজার বিজেপি কর্মী ঘর ছাড়া হয়ে যায় একটা ক্রিমিনাল দলের ক্রিমিনাল অ্যাক্টিভিটির জন্য। 60 বছরের মহিলা রেপটন, 16 বছরের মহিলা পাশের বাড়িতে রেপটন, এইরকম একটা ভয়ঙ্কর রেপিস্ট ক্রিমিনাল দলকে পশ্চিমবাংলা ছাড়া না করতে পারলে আমাদের ভবিষ্যৎ অন্ধকার। এই জন্যই আমাদের লক্ষ্য একটাই, এই দলটার বিষের শিকড়গুলোকে উপড়ে বঙ্গোপসাগরে ফেলে দিয়ে আসবো এবং তারপরে নতুন বাংলা গড়ব, যেখানে এই মহা জঙ্গলরাজ শেষ হবে। আজকে লাস্ট কথা বলি, বিহারে একটা নির্বাচন হলো, কেউ কাউকে একটা চড় মারেনি। আমি ওই নির্বাচনের কিছুদিন আগে বিহারে 4-5 দিন ছিলাম। ওরা বলেছে, আলোচনা হয়েছে যে আমরা পাশাপাশি বসে আমরা একসঙ্গে চা ভাগ করে খাই। আর এই পশ্চিম বাংলায় একসময় সিপিএম যে কাজ করত, এই তৃণমূল সেই একই কাজ করছে। অর্থাৎ এখানে একটা রাজনীতিটাকে যুদ্ধে পরিণত করে কিছু মানুষকে শত্রু বানানো এবং তাদের ওপর আক্রমণ চালানো এখনো চলছে, বিভিন্ন জায়গায় আক্রমণ চলছে। কিন্তু একটা জিনিস লক্ষ্য করবেন, মানুষ এবার রুখে দাঁড়াচ্ছে। মানুষ সাধারণ, শুধু বিজেপি কর্মী নয়, সাধারণ মানুষ যোগ দিচ্ছে যে এই ব্যাটারা বড্ড বাড়াবাড়ি করেছে, মার এদের ধরে। এইটা কিন্তু শুরু হয়েছে পশ্চিম বাংলায়। আর এক শিলিগুড়িতে মাননীয় প্রধানমন্ত্রী শিডিউলই ছিল না, তিনি রোড শো করলেন। সেই রোড শোটা দয়া করে একটু দেখান, এমনি দলে দলে কিভাবে লোক এসেছিল একটু দেখান। মানুষের যে, আপনারা দেখিয়েছেন আমি জানি, মানুষের যে স্বতঃস্ফূর্ত আবেগ, সেখান থেকে একটা বিষয় স্পষ্ট হচ্ছে, মানুষ এই ক্রিমিনাল রাজের হাত থেকে মুক্তি চাইছে, মহা জঙ্গল রাজের হাত থেকে মুক্তি চাইছে। এবং তারপরে যেটা মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন সেটা দিয়েই শেষ করি, যারা মানুষের টাকা মেরেছে পয়সার হিসেব চুকোতে হবে, আর যারা অপরাধ করেছে খুঁজে খুঁজে বের করে শাস্তি দেওয়া হবে। তার জন্য তাদের আমি সুমন রায় চৌধুরীর কাছে আসবো। সুমন দা, আজকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিজেপিকে ভোট দেওয়ার কথা বলতে গিয়ে বলছেন যে আপনারা তো কংগ্রেসকেও সুযোগ দিয়েছেন, বামেদেরও দিয়েছেন, তৃণমূলকে দিয়েছেন, এবার বিজেপিকে একটা সুযোগ দিন, অর্থাৎ এক পংক্তিতে বসিয়ে ভোট দেওয়ার কথা বলছেন। কথা বলি, আজকে সকালে নিজের মানিকতলা কেন্দ্রে যখন প্রচারে গেছিলাম, বহু সাধারণ মানুষের সঙ্গে কথা হচ্ছিল। বহু মানুষ যারা 60 ঊর্ধ্ব এবং 60-এর নিচে যারা, তারা বেরিয়ে আসছিলেন, দেখা করছিলেন। এবং একটা তাদের শরীরী ভাষায় আমি একটা জিনিসই বুঝতে পারলাম, মানুষ কিন্তু একটা সময় যখন মনে করেছিল পরিবর্তন আসা দরকার, বামফ্রন্টের চলে যাওয়া দরকার, তৃণমূল এলে একটা স্বর্গ তৈরি হবে, নতুন একটা স্বর্গরাজ্য মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গকে উপহার দেবেন, সেই জায়গা থেকে মানুষ কিন্তু অনেক সরে এসছে। কিন্তু পাশাপাশি একটা কথাও বলতে, সেই সব মানুষেরা, প্রান্তিক মানুষ, খুব মধ্যবিত্ত এবং একটু নিম্ন মধ্যবিত্ত অঞ্চলে গেছিলাম, সেই সব মানুষ কিন্তু একটা কথাও পাশাপাশি বলছে, কিন্তু তৃণমূলের বিকল্প কিন্তু বিজেপি নয়, আপনারা আসুন। কারণ এই বিজেপি শাসিত বিভিন্ন রাজ্যে, কোনো রাজ্যকে আমরা নামকরণ হতে দেখেছি এনকাউন্টার রাজ্য, কোনো জায়গায় আমরা দেখেছি যারা ধর্ষণে অপরাধী তারা বেরিয়ে এলে তাদের মালা দিয়ে আলিঙ্গন করা হয় বিজেপির তরফ থেকে। এই ধরনের বিভিন্ন কর্মকাণ্ড আমরা দেখেছি এই ভারতবর্ষে নরেন্দ্র মোদী আসার পর। ফ্রিজে কি খাবার আছে, খাবারের কি গন্ধ বেরোচ্ছে, কার গালে দাড়ি আছে, কে মাথায় টুপি পরে, সুন্দরভাবে এটাকে একটা এক্সাম্পল হিসাবে সেট করা হচ্ছে। আর মমতা বন্দ্যোপাধ্যায় যদি বলেন, বিজেপির বিরুদ্ধে বলেন, আমি মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূলের যারা প্রতিনিধি, শুধু আজকের প্যানেলে নন, বিভিন্ন প্যানেলে যারা আছেন, আমি তাদের কাছে একটা প্রশ্ন করি, মমতা বন্দ্যোপাধ্যায় টিকে আছেন ভারতীয় জনতা পার্টির সহযোগিতায়। আজকেও এত দুর্নীতি হওয়ার পরেও
বিভিন্ন তৃণমূল কংগ্রেসের অপরাধীদের এক এক করে বেল হয়ে যাচ্ছে। আজকেও সেকেন্ড ইন কমান্ড খোলা আকাশের নিচে ঘুরে বেড়াচ্ছে, সারাদিন ইডি এবং সিবিআই এর দপ্তরে বসে কফি খাচ্ছে, তারপরেও কিছু হচ্ছে না। এবং তাদের থেকে বাংলার মানুষকে বাণী শুনতে হচ্ছে, সততার বাণী শুনতে হচ্ছে। সেই জন্যে একটা কয়েনের এপিঠ হচ্ছে তৃণমূল কংগ্রেস, একটা কয়েনের ওই কয়েনেরই আরেক পিঠ হচ্ছে ভারতীয় জনতা পার্টি। পরিষ্কারভাবে বাংলার মানুষ বুঝতে শুরু করেছে। এবং যে সংখ্যালঘুদের মাননীয়া মমতা বন্দ্যোপাধ্যায় বারবার বোঝানোর চেষ্টা করেছেন আমি তোমাদের মাসিহা, খুব দুর্ভাগ্যজনকভাবে ওনাকে বুঝতে হবে সেই সংখ্যালঘু মানুষরাও এখন বুঝতে পেরেছে যে ইনি মুখে, এনার সবটাই হচ্ছে লিপ সার্ভিস। লিপ সার্ভিস দিয়ে আসলে আমাদের জন্য কিছু করেনি না, আমাদের চাকরি বাকরি, শিক্ষা, কর্মসংস্থান, কনস্ট্রাকটিভ স্টেপস যাকে আমরা বলি ইংরেজিতে, মমতা বন্দ্যোপাধ্যায় সেই সংখ্যালঘু মানুষদের জন্য কিচ্ছু করেননি। উনি খালি গীতা পাঠের জায়গায় চণ্ডীপাঠ, মহাপ্রভুর মন্দিরের জায়গায় দুর্গা অঙ্গন, এই ধরনের কাজগুলো খালি করে গেছেন। একদম সুমনদা বলছেন যে কিছুই করেনি, অর্থাৎ উন্নয়ন কিছু হয়নি। সুমনদা বলছেন আজকে নরেন্দ্র মোদী তিনিও বলেছেন যে উত্তরবঙ্গে কিছুই উন্নয়ন হয়নি। বিজেপির শক্ত ঘাঁটি উত্তরবঙ্গ, আর ভোটের মুখে সেই উত্তরবঙ্গেরই শিলিগুড়িতে সভা করে তৃণমূলকে কি কি বিষয়ে আক্রমণ শানালেন নরেন্দ্র মোদী দেখুন। टीएमसी एंटी नॉर्थ बंगाल पार्टी है। মাথায় তোমাদের বিষবৃক্ষ চক্রান্ত। 21-এর বিধানসভা ভোট হোক কিংবা 24-এর লোকসভা নির্বাচন, বিজেপিকে দুহাত ভরে ভোট দিয়েছে উত্তরবঙ্গ। এবারও সেখানে জমি ধরে রাখতে মরিয়া গেরুয়া শিবির। রবিবার শিলিগুড়িতে ভোটের প্রচার করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেখান থেকে উত্তরবঙ্গকে বঞ্চনার অভিযোগ তুলে নিশানা করলেন তৃণমূলকে। सिलीगुड़ी नॉर्थ बंगाल का गेटवे है, लेकिन टीएमसी ने नॉर्थ बंगाल के इंफ्रास्ट्रक्चर को जानबूझकर पीछे रखा। आपको कनेक्टिविटी हो, इंडस्ट्री हो, टूरिज्म हो, हर सेक्टर में उपेक्षा ही मिली। केंद्र सरकार ने जो पैसा भेजा वो भी ये सिंडिकेट वाले हड़प कर गए। অন্যদিকে বিজেপির প্রতিশ্রুতিকে মিথ্যা বলে দাবি করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। শুধু মিথ্যে কথা, মিথ্যের ফুলঝুড়ি। কিছু বিজেপির গদ্দার দালাল ঘুরে বেড়াচ্ছে, যখন ভোটের থেকে নাম কাটে তখন তাদের রাস্তায় দেখা যায় না। বসন্তের কোকিলেরা ইলেকশন আসলে কুহু কুহু করে ডাকে আর বাংলায় ভোট চায়। আমার লজ্জা ভয় যে এরা বাংলাকে এত অত্যাচার করে বাংলার মানুষের উপর বাংলায় এসে মিটিং করে মিথ্যে কথা বলছে। গত বছর প্রবল বৃষ্টি ধসে বিপর্যস্ত হয় উত্তরবঙ্গের বিস্তীর্ণ এলাকা। সেই সময় কলকাতায় দুর্গাপুজোর কার্নিভাল আয়োজনের প্রসঙ্গ টেনে এদিন তীব্র আক্রমণ শানিয়েছেন নরেন্দ্র মোদী। टीएमसी की निर्मम सरकार का बजट भी है। निर्मम सरकार ने मदरसों के लिए करीब 6,000 करोड़ रुपए का बजट दिया। जब नॉर्थ बंगाल के अनेक जिलों में भारी बारिश से तबाही फैली, हर तरफ हाहाकार था, तब टीएमसी की निर्मम सरकार कोलकाता में जश्न मना रही थी। সারা বিশ্বে দেখবে এই প্রথম একটা জায়গা যেখানে প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রীকে হারানোর জন্য বারবার দৌড়ে আসে। এই যে 2026-এ 4 মে যখন রেজাল্ট বেরোবে 230 থেকে 240টা হবে, তখন যে ঘন্টাটা বাজবে না, সেই ঘন্টাই দেবে 2029-এ নরেন্দ্র মোদীর ঘন্টা বাজিয়ে দিয়েছে। ভোটের মুখে আক্রমণ পাল্টা আক্রমণ, ভবিষ্যৎবাণীর পালা চড়ছে বাগযুদ্ধের পারদ। टीएमसी एंटी नॉर्थ बंगाल पार्टी है।
टीएमसी एंटी ट्राइबल पार्टी है, टीएमसी एंटी चाय बागान पार्टी है, टीएमसी महिला और युवा विरोधी पार्टी है। टीएमसी वाले सुन लो, कान खोल करके सुन लो, 4 मई के बाद बीजेपी सरकार बनेगी और टीएमसी वालों को 15 साल का पल पल का हिसाब देना पड़ेगा, पाई पाई का हिसाब देना पड़ेगा। 2014 সালের নির্বাচনের আগে মোদিজি এসে বন্ধ চা বাগান অধিগ্রহণের কথা বলেছিলেন। 12 বছর কেটে গিয়েছে, কটা চা বাগান কেন্দ্রীয় সরকার অধিগ্রহণ করেছে? সংখ্যাটা 0। নরেন্দ্র মোদীর সরকার বরঞ্চ যে প্রতিশ্রুতিগুলো দিয়েছে তার একটাও পালন করেনি। আজকে তাই গালভোলা প্রতিশ্রুতির গল্প। উত্তরবঙ্গকে তৃণমূল অবহেলিত করেছে। উত্তরবঙ্গ আর দক্ষিণবঙ্গ আলাদা কিছু নয়, গোটাটাই পশ্চিমবঙ্গ। এই সেন্টিমেন্ট নরেন্দ্র মোদীরা বুঝবেন না। বিজেপির সংকল্পপত্রে উত্তরবঙ্গে বিশেষ নজর দেওয়া হয়েছে। সেখানে উল্লেখ করা হয়েছে, দীর্ঘদিনের অবহেলা কাটিয়ে উত্তরবঙ্গে সামগ্রিক উন্নয়নে বিশেষ জোর দেওয়া হবে। চা বাগানের উন্নয়ন, চা শ্রমিকদের জমির মালিকানা দেওয়া, দার্জিলিং চায়ের বিশ্বব্যাপী ব্র্যান্ডিং, ডুয়ার্স দার্জিলিংয়ের পর্যটন থেকে শুরু করে উত্তরবঙ্গের পার্বত্য এলাকায় রাজনৈতিক সমাধানের প্রতিশ্রুতিও দেওয়া হয়েছে। কিন্তু এবার কি উত্তরবঙ্গের মানুষ বিজেপির পাশে থাকবে? জানা যাবে 4 মে। শিবাশিস মৌলিক, সৌরভ বন্দ্যোপাধ্যায় ও ময়ূর ঠাকুর চক্রবর্তীর রিপোর্ট, এবিপি আনন্দ। রবীন্দ্রনাথবাবু, আমি এই জায়গা থেকে আপনার কাছে আসতে চাইবো, মানে এই যে নরেন্দ্র মোদী উত্তরবঙ্গকে এতটা গুরুত্ব দিচ্ছেন, এক্ষেত্রে কি দুটো ফ্যাক্টর কাজ করছে? এক, উত্তরবঙ্গ হচ্ছে বিজেপির শক্ত ঘাঁটি, যাতে সেই শক্ত ঘাঁটি, সেই জমি যাতে হারিয়ে না যায় তার জন্য কি গুরুত্ব দিচ্ছেন? আর 2 হলো, মমতা বন্দ্যোপাধ্যায় আমরা দেখেছি বারবার তিনি বিভিন্ন সভায় বলেছেন যে SC STর নাম বাদ চলে গেছে, SIR এ একাধিক আদিবাসীদের নাম বাদ চলে গেছে, তার জন্য কি বেশি গুরুত্ব? মানে এই দুটো ফ্যাক্টরই কি কাজ করছে বলে আপনার মনে হয়? একটা প্রথম নম্বর হচ্ছে যে উত্তরবঙ্গ হচ্ছে বিজেপির নিজস্ব ঘাঁটি। সুতরাং এই যে বিমল বলছিল যে ওই র্যালিটা দেখা, শোভাযাত্রা, প্রধানমন্ত্রী কিন্তু এই শোভাযাত্রাটা উত্তরবঙ্গে করেছেন। উত্তরবঙ্গে তাদের ঘাঁটি, উত্তরবঙ্গে তো মানুষ তাকে দেখতে আসবে, খুব স্বাভাবিক। প্রধানমন্ত্রীকে দেখতে লোকে আসবে, এটা খুব স্বাভাবিক, এটা নিয়ে আমারও কোনো সন্দেহ নেই। কিন্তু গোটা বিষয়টা হচ্ছে কিন্তু উত্তরবঙ্গ কেন্দ্রিক। তাদের যে এই যে গোটা বক্তব্যটা তিনি রাখছেন, উত্তরবঙ্গ ভিত্তিক রাখবেন, কিন্তু উত্তরবঙ্গকেই যদি জোর দিয়ে বলেন, সারা রাজ্যের যদি জোর না দেন, তাহলে কিন্তু মানে সেটা পশ্চিমবঙ্গের অন্য যে পার্ট, দক্ষিণবঙ্গ, মধ্যবঙ্গ, সেই সব জায়গায় কিন্তু অন্যরকম প্রভাব পড়ে। এবং তাদের একটা মনের সন্দেহ বাদে, যেটা মুখ্যমন্ত্রী বারবার করে বলছেন, তাহলে কি আবার দুটো টুকরোর দিকে যাবে, এই জায়গাটা হবে। তবে একটা জিনিস ভালো, যে প্রধানমন্ত্রী বারবারই আজকে বললেন, মানে ওই যে বক্তৃতাতে বলছিলেন, দেখলাম যে সবকা সাথ সবকা বিকাশ, মানে উনি এখন তৃণমূলওয়ালো আর সব, এই দুটোকে মানে মেরুকরণ থেকে সরে আসছেন। মেরুকরণ থেকে সরে আসার একটা নমুনা, কারণ উনি কিন্তু মহিলাদের জন্য প্রচুর পরিমাণে সংকল্পপত্রে রাখা হয়েছে। সংকল্পপত্রে মহিলাদের জন্য রাখা মানে একটা সোশ্যাল কোহেশনে কিন্তু মুসলমান মহিলাদেরও টানবার চেষ্টা করা হচ্ছে। অর্থাৎ সবকা সাথ সবকা বিকাশের মধ্যে এই যে মহিলারা আছেন এবং তাদেরকে ঘিরে যে উন্নয়নের কথা বলা হচ্ছে, তাতে মুসলমান মহিলারাও সেই সুবিধাটা পাবেন, এইটা বোঝানোর চেষ্টা করা হচ্ছে। অন্যদিকে মমতা বন্দ্যোপাধ্যায় যেটা বোঝাবার চেষ্টা করছেন যে ভোটটাই চলে গেছে, মানে গোটা বিষয়টাই হচ্ছে যে বারবার করে এসে ভোটটা নষ্ট হওয়ার একটা জায়গায় চলে গেছে। এমন একটা জায়গায় আমরা দাঁড়িয়ে আছি, যেটা সুমন বলছেন যে এত লক্ষ মানুষ যেখানে ভোট থেকে বাদ দেওয়া হচ্ছে, তাহলে ভোটটা দেবে কে? উনি আজকেও শুনেছি, উনি বলেছেন যে একসময় গণতন্ত্রে লোকে ভোট দিত, এখন এসে গণতন্ত্রের যারা মালিক, তারা এসে গণতন্ত্রের যারা ভোট না দিতে পারে তার ব্যবস্থা করে যাচ্ছেন। এবং এই জায়গাটা, অর্থাৎ একদিকে জাতীয়তাবাদী ন্যারেটিভ, যেটার কথা উনি প্রধানমন্ত্রী বলবার চেষ্টা করছেন, অন্যদিকে গণতন্ত্র বাঁচাও ন্যারেটিভ, এই দুটোর মধ্যে কিন্তু লড়াইটা এখন শুরু হয়েছে। কিন্তু এর সঙ্গে পাশাপাশি আমি বলবো যে
চোরা স্রোতে কিন্তু আরও একটা জিনিস রয়েছে যে শাসক দলের, আমরা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের খুব ভালো বক্তব্য শুনেছি, আজকেও বলেছেন ভালো বক্তব্য, আমি নিজে শুনেছি, কিন্তু তার পাশাপাশি মানে এই বক্তব্যের পাশাপাশি ওনার যে সুশীলিত মুখ, তার পাশাপাশি কিন্তু চোরাশোতে অনেক হুমকি চলছে, অনেক ভয়, অনেক সন্ত্রাসের কথা বলা হচ্ছে, এবং এই সন্ত্রাসগুলো দূর করবার জন্য যে লোকগুলো ভোট দেবে তাদের ভোটের ব্যবস্থা সুনিশ্চিত করতে ইলেকশন কমিশন কি করছে, এটাও কিন্তু একটা খুব ইম্পর্টেন্ট ব্যাপার। কারণ আমরা তো আলটিমেটলি ভোটটা দেব, দিয়েই সরকারটা করব। সেখানে যদি এই ভয়টা প্রথম থেকে ধরানো হয়, বিভিন্ন জায়গায় চিৎকার করে করে তৃণমূলের মঞ্চ থেকে বলা হচ্ছে লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ করে দেওয়া হবে, এই করে দেওয়া হবে, যারা এখানে বলবে তাদের গ্রাম থেকে বের করে দেওয়া হবে, এই যে ধরনের যে হুমকিগুলো চলছে, এই হুমকিটা কিন্তু মানে কাজে দিচ্ছে বলেই মানে প্রধানমন্ত্রী তার থেকে বেরিয়ে আসবার জন্য বারবার বলছেন ভয় নয়, একটা ভরসার ভোট দিন, আপনি ভয় না ছেড়ে ভরসার জায়গায় যান। এখন এই ভয় থেকে ভরসার জায়গায় যাবে মানুষ, সেটার জন্য ইলেকশন কমিশন কি করছে এইটা কিন্তু সবচেয়ে বড় ব্যাপার। এখন পর্যন্ত আমি দেখিনি যে ইলেকশন কমিশন বেশ কিছু দুষ্কৃতীকে গ্রেপ্তার করেছে, বেশ কিছু জায়গায় কিছু বোমা সিজড হয়েছে, কিন্তু এই যে দুষ্কৃতী যারা বাইরে ছাড়া আছে, যাদের নামে ওয়ারেন্ট আছে, তাদেরকে না যতক্ষণ ধরা হচ্ছে, ভোটের দিন তারা কিন্তু সমানভাবে অ্যাক্টিভ হবে, এবং সেটা কিন্তু বারবার করে এই যারা সাধারণ মানুষ হিসেবে বা বিশ্লেষক হিসেবে যারা থাকছেন তারা বারবার বলে যাচ্ছেন সব জায়গায় যে এদেরকে ধরা দরকার, ইলেকশন কমিশন তার প্রতি কোনো ব্যবস্থা নিচ্ছে না। তাহলে লাখ লাখ ওই সেন্ট্রাল ফোর্সে নিয়েই বা কী হবে, আর ওই হাজারখানা IAS IPS কে বদলি করেই বা কী হবে যদি আমি ভোটটাই বা ঠিকঠাক মতো না দিতে পারি? এটা হচ্ছে এখন $1 মিলিয়ন প্রশ্ন। আমি একটু সংশোধন করব রবীন্দ্রনাথ ভট্টাচার্য। প্রথম কথা, মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু প্রথম সভাটা এই ক্ষেত্রে করেছিলেন কলকাতায় ব্রিগেড প্যারেডে, সকাল 8টা থেকে সন্ধ্যে 6টা, সেই সভায় আমি ছিলাম। এত বড় সভা আমি আমার খুব কম ক্ষেত্রেই দেখেছি। তাই একেবারে নর্থ বেঙ্গল শুধু সেন্ট্রিক কোনো ব্যাপার নেই, তার প্রথম সভা ব্রিগেড প্যারেডে হয়েছিল। দ্বিতীয় কথা, এই নর্থ বেঙ্গলের ওপর বর্তমান সরকার, বর্তমান শাসক দলের যে নির্দয় আচরণ, আচ্ছা এর আগে একটি এইমসের কথা বলা হয়েছিল রায়গঞ্জে, সেখান থেকে তুলে নিয়ে আসা হলো কেন কলকাতার দিকে? এখানে আলাদা করে করা যেতে পারতো। তাই আমরা বলেছি যে আমরা নর্থ বেঙ্গলে এইমস করব। আমরা এই যে উত্তর দক্ষিণের বিভাজন এই সরকার বা এই শাসক দল করেছে, আমরা সেটাকে বন্ধ করতে চাই। এই বিভাজন এটা কিন্তু এদেরই কাজ। আর সবচেয়ে বড় কথা, এই কথাটাই বলি যে একটি শাসক দলের কাজ সবাইকে কাছাকাছি আনা। মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু সবকা সাথ সবকা বিকাশ পরিষ্কার করেই বলেছেন, সবাইকে নিয়েই উন্নয়ন করতে হবে। আমরাও তো বলেছি সবাইকে নিয়ে উন্নয়ন, কিন্তু তার মানে এই নয় যে অন্য দেশ থেকে চলে এসে ঘুষপেটিয়া আমার দেশের সম্পদ ভোগ করবে। ওটাতে আমরা বলে দিয়েছি তাদের খুঁজে বার করে পরিষ্কার বার করে দেওয়া, কেউ আটকাতে পারবে না। আপনারা অনুপ্রবেশকারী ঘুষপেটিয়া, আরে ঠিক আছে, ঘুষপেটিয়ার কথা আইডেন্টিফাই করুন না, আরে আইডেন্টিফাই করুন না, ঘুষপেটিয়া অনুপ্রবেশকারী খালি ন্যারেটিভ হিসেবে ইলেকশনে আপনারা ব্যবহার করবেন। আস্তে আস্তে না না, আস্তে বলছি তো, অসত্য কথা বলছেন, নিজের সময় কথা বলছেন, অসত্য কথা বলছেন। 3% ভোট পান তো। আমি একটা কথা বলি, আমরা যখন ক্ষমতায় আসবো সেটার বেশি দিন সময় নেই, আমরা কিন্তু নিশ্চিদ্র নিরাপত্তা ব্যবস্থা করব, যেটা এই পশ্চিমবঙ্গের শাসক তৃণমূলের জন্য করা হয়ে ওঠেনি। আমরা সেটা করব এবং অনুপ্রবেশ আমরা বন্ধ করব। যারা ইতিমধ্যে ঢুকে বসে আছে বেআইনিভাবে, খুঁজে বার করে ওদের ডিটেক্ট অ্যান্ড ডিপোর্ট আমরা সেটা করবই। কারণ ভারতের সম্পদ, ভারতের সবকিছু ভারতবাসীদের জন্য। আর তৃণমূল কংগ্রেস বেঁচে আছে ঘুষপেটিয়াদের জন্য। ঘুষপেটিয়া শেষ, তৃণমূল কংগ্রেস শেষ। বিমলদা বলছেন উত্তরবঙ্গকে বরাবরের জন্য বঞ্চিত করে রেখে দিয়েছে তৃণমূল কংগ্রেস। আজকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, সুমনদা আপনিও শুনেছেন হয়তো, তিনিও বলছেন যে তৃণমূলের এই যে নির্মম সরকার, তার বাজেটে উত্তরবঙ্গের সঙ্গে ভেদাভেদের উদাহরণ রয়েছে। তৃণমূল হচ্ছে অ্যান্টি আদিবাসী। আমার কথা হচ্ছে যে বিজেপির প্রতিনিধি ইলেকশন কমিশনের হয়ে কথা বলে আরও বেশি আন্ডারস্ট্যান্ডিংটাকে সামনে এনে দিলেন। যাই ঘোষপেটিয়া বা রোহিঙ্গার কথা এতবার ধরে বলা হচ্ছিল, ইলেকশন কমিশন এখনও আইডেন্টিফাই করতে পারেনি কে ঘুষপেটিয়া কে রোহিঙ্গা। প্রশ্ন হচ্ছে যে ভয়ের কথা বলছিলেন না, ভয় এটা থেকে হয় না। যখন বিরোধী দলনেতা বলেন
যে আমি ব্রেকফাস্টে এতজন ভোটার খেয়েছি, লাঞ্চে এতজন ভোটার খেয়েছি, আর ডিনারে এতজন ভোটার খাবো, তখন মানুষের ভয় হয় না? যে রাজনৈতিক দল ভোটার খাবার লক্ষ্য নিয়ে নামে, তাদের থেকে নোংরা পলিটিক্স আর কেউ করতে পারে নাকি? আপনি লোকের কথা বলছেন, আরে লোক বিজেপি যা ইচ্ছে করতে পারে। আপনি খোঁজ নিয়ে দেখুন না, যে ভিড়টা 2019-এ হয়েছিল, সেই 2021-এ হয়েছিল, সেই ভিড় তখনও ভিড় হয়েছিল, সেই ভিড়ের প্রতিফলন ভোটে পড়েনি। আপনি খোঁজ নিয়ে দেখুন যে আজকে যে সভা করেছেন প্রধানমন্ত্রী, সেই প্রধানমন্ত্রীর সভায় কতগুলো অন্য রাজ্য থেকে কতগুলো বাস এসছে। আরে আমরা তো আশ্চর্য হয়ে যাচ্ছি যে আসামের ভোটে প্রচুর ইউপি বিহারের ভোটার ধরা পড়েছে, যে তারা কেউ জানে না যে তাদের ভোট কেন্দ্র কোনটে, তারা কোনখানে কোন জেলায় থাকে, কিছু বলতে পারছে না, কিন্তু তারা বাসে এবং ট্রেনে করে এসে তারা স্টেশনে দাঁড়িয়ে আছে, তারা ভোটটা দেবে। অর্থাৎ তারা ভোটার পর্যন্ত অন্য রাজ্য থেকে নিয়ে এসছে। পশ্চিমবঙ্গের ভোটার লিস্টে ধরা পড়েছে যে একাধিক ইউপি বিহারের ভোটার পশ্চিমবঙ্গের ভোটার লিস্টে রয়েছে। আপনি আজকে এই কথাটা ভাবুন, একটা দল, তারা রাজনৈতিক দল, তারা ভোটার পর্যন্ত অন্য রাজ্য থেকে নিয়ে আসছে, নোংরামির চূড়ান্ত জায়গায় গেছে। আমি বলছি আপনাকে উত্তরবঙ্গের কথা বলছেন, আচ্ছা উত্তরবঙ্গে এতজন এমপি এমএলএ বিজেপির রয়েছে 2019 সাল থেকে, কি করেছে বলুন তো? আমার কথা হচ্ছে যে গঙ্গা ভাঙন উত্তরবঙ্গের সব থেকে বড় সমস্যা, সেই গঙ্গা ভাঙনের বিরুদ্ধে কি ব্যবস্থা নিয়েছে বিজেপি? ফারাক্কা ড্রেজিং, দীর্ঘদিন ধরে এই ড্রেজিং নিয়ে আপত্তি জানিয়ে আসছেন মমতা বন্দ্যোপাধ্যায়, বারবার দাবি করছেন, সেই ড্রেজিং নিয়ে কিছু করেননি। চা বাগানের কথা ইতিমধ্যে অরূপ চক্রবর্তী বলেছেন যে চা বাগানের যে প্রতিশ্রুতি প্রধানমন্ত্রী 2019-এ দিয়েছিলেন, সেই প্রতিশ্রুতি তিনি পালন করেননি। আপনি ভাবুন তো, সারি সারনা ধর্ম, সেই ধর্মের জন্য একাধিকবার পশ্চিমবঙ্গ সরকার থেকে রিকুইজিশন গেছে কেন্দ্রের কাছে, তারা মানেননি। মুখ্যমন্ত্রী আজকে বলেছেন যে সারি সারনা ধর্ম, আমরা চতুর্থবার ক্ষমতায় এসেই আমরা এই সারি সারনা ধর্মের স্বীকৃতি দেব। অর্থাৎ তারা নিজেরা কি করেছে, উত্তরবঙ্গের জন্য কি কাজ করেছে? কোথায় এইমসের কথা, কোথায় এইমসের ঘোষণা? নতুন একটা এইমসের ঘোষণা কেন হলো না? প্রধানমন্ত্রী বলছেন ক্ষমতায় আসার পর। আরে ক্ষমতায় আসার পর তো উদাহরণ আমি দিলাম যে রেখা গুপ্তকে কালকে অনেক জনতা জিজ্ঞাসা করেছে যে মহিলা সমৃদ্ধি যোজনার 2500 টাকার কথা 8ই ফেব্রুয়ারি 2025 প্রধানমন্ত্রী বলেছিলেন, গত 16 মাসে 16 টাকাও তাদের অ্যাকাউন্টে আসেনি। অর্থাৎ বিজেপি যেটা করে ধাপ্পাবাজি, অর্থাৎ একেবারে মিথ্যাচার। এই মিথ্যাচারী এবং কদাচারী দল, তারা যে কোনো ভোটে জেতার জন্য ক্ষমতায় আসবে, গোটা স্ট্রাকচারটাকে বদলে দিচ্ছে। আপনি ভারতবর্ষের সেনাবাহিনী তাদের বাইরে না, যে সেনা স্কুলগুলো তৈরি হচ্ছে, যে যেখান থেকে সৈনিক তৈরি হয়, সেই সৈনিক তৈরি 2021 থেকে একটা পাবলিক প্রাইভেট পার্টনারশিপে চলছে। 40টা যে নতুন যে সৈনিক স্কুল তৈরি হয়েছে, তার মধ্যে 25টা স্কুলের যে পরিচালনা ভার, সেই পরিচালনা ভারের সঙ্গে আরএসএস ঘনিষ্ঠ তাদের সংগঠন এবং আদানিদের মতো ঘনিষ্ঠ কর্পোরেট তারা সেখানে যুক্ত রয়েছেন। এবং এই যে মানে আমি বলছি, একটা ভারতবর্ষের সৈন্যবাহিনী ভারতবর্ষের গর্ব, সেখানে কোনো গেরুয়া সবুজের ব্যাপার নেই, কোনো লালের ব্যাপার নেই, তারা ভারতবর্ষ রক্ষা করার জন্য তারা লড়াই করেন। সেখানেও গেরুয়াকরণ, মানে সাধ্বী রীতাম্বরার মতো মানুষ, তার যে সংস্থা, সেই সংস্থা একটা স্কুলের দায়িত্বে রয়েছে। কিন্তু মানুষ কার পাশে থাকবে তা তো বোঝা যাবে একেবারে চৌঠা মে। সোমবার অর্থাৎ আগামীকাল সুপ্রিম কোর্টে এসআইআর মামলার শুনানি রয়েছে। নিয়ম অনুযায়ী ইতিমধ্যেই ভোটার তালিকা ফ্রিজ হয়ে গেছে। এসআইআরে যাদের নাম বাদ পড়েছে, ট্রাইব্যুনাল তাদের বৈধ বলে স্বীকৃতি দিলে তারা কি এবার ভোটার লাইনে দাঁড়াতে পারবেন, জানা যাবে আগামীকাল। দেখুন প্রতিবেদন, তারপর আসছে আলোচনা। ট্রাইব্যুনালে পাশ করলেও কি এবার ভোট দিতে পারবেন? বৈধ বলে প্রমাণিত হলেও ভোটের আগে কি তালিকায় নাম উঠবে? এসবের উত্তর পেতে সোমবার সুপ্রিম কোর্টের নির্দেশের দিকে তাকিয়ে রয়েছে পশ্চিমবঙ্গের বহু মানুষ। সর্বোচ্চ আদালতের নির্দেশের উপরই নির্ভর করছে এই ভোটারদের ভবিষ্যৎ। অন্যদিকে এই নিয়ে পাল্লা দিয়ে চড়ছে রাজনীতির পারদ। ওদের প্রথম খেলা ভোটার লিস্ট থেকে ভোটারদের বাদ দাও। কেন ভাই? সোনার বাংলা করবে তো? সোনার বাংলা যদি করতে হয় তাহলে বাংলার মানুষের নাম কেন বাদ? এই লিস্টেই তো তুমি সোনার বাংলার প্রধানমন্ত্রী হয়েছো, বাংলার দিল্লি। যাদের ভোট আছে, একটা ভোটও বিজেপিকে দেবেন না। যারা ভুয়া ভোটার, তাদের কোনোভাবেই ভোট দেওয়ার অধিকার নেই। এবং যাদের নাম বাদ গিয়েছে, তারা যদি প্রমাণ করতে পারে যে তারা সঠিক ভোটার, তাদের নাম আসা উচিত। এসআইআরে পশ্চিমবঙ্গের ভোটার তালিকা থেকে এখনো পর্যন্ত 90,83,345 জনের নাম বাদ গেছে। যাদের নাম বাদ পড়েছে তারা ট্রাইব্যুনালে আবেদন করতে পারবেন।
কিন্তু প্রথম দফার ভোটার তালিকা সোমবার এবং দ্বিতীয় দফার ভোটার তালিকা বৃহস্পতিবার ফ্রিজ হয়ে গেছে। ফলে ট্রাইব্যুনালে আবেদন করে নিজেদের বৈধ ভোটার বলে প্রমাণ করতে পারলেও এবারের বিধানসভা ভোট কি দিতে পারবেন তারা, সে নিয়ে প্রশ্ন রয়েছে। সুপ্রিম কোর্ট জানিয়েছে সোমবার এই বিষয়টি বিবেচনা করা হবে এবং প্রয়োজন হলে উপযুক্ত নির্দেশ দেওয়া হবে। নির্বাচন কমিশনের দায়িত্ব হচ্ছে অবাধ নির্বাচন করানো, কিন্তু প্রথমেই তারা ফেল্ড এই কারণে যে পশ্চিমবঙ্গে লক্ষ লক্ষ মানুষ এসআইআরের নামে ভোটদান থেকে বঞ্চিত হচ্ছে। তাই প্রথম পর্যায়ে তারা ব্যর্থ, কারণ অবাধ নির্বাচন মানে অবাধ নির্বাচক মণ্ডলীর তালিকা। সেটা যদি সম্পূর্ণ না হয় তাহলে অবাধ নির্বাচন আমার মতে অসম্পূর্ণ। বিচারাধীন থাকা 60 লক্ষের বেশি ভোটারের মধ্যে অবৈধ বলে চিহ্নিত হয়েছেন 27,16,393 জন। ভোটার তালিকায় নাম তুলতে জেলায় জেলায় কাঁড়ি কাঁড়ি আবেদনপত্র জমা পড়ছে। জোগাড় শ্যামাপ্রসাদ মুখার্জি ন্যাশনাল ইনস্টিটিউট অফ ওয়াটার অ্যান্ড স্যানিটেশনের এই ভবনে সেসবের নিষ্পত্তি করতে তৈরি হয়েছে ট্রাইব্যুনাল হেডকোয়ার্টার। রবিবার পরিকাঠামো খতিয়ে দেখেন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি সুজয় পাল। সঙ্গে ছিলেন জুডিশিয়াল অফিসার ও নির্বাচন কমিশনের আধিকারিকরাও। যে 19 জন জুডিশিয়াল অফিসার থাকবেন এই 27 লক্ষ মানুষ যাদের নাম বাদ পড়েছে ভোটার তালিকা থেকে, তাদের নিষ্পত্তি করার জন্য, তারাও কিন্তু এসে রেখে গেলেন যে তারা কোন পরিবেশে কোন জায়গায় কাজ করবেন। নিরাপত্তা ব্যবস্থা কিন্তু অত্যন্ত আঁটোসাঁটো করা হয়েছিল এদিন। এইখানে আমরা দেখেছি যে কেন্দ্রীয় বাহিনী থেকে শুরু করে রাজ্য পুলিশের প্রচুর পুলিশ মোতায়েন করা হয়েছিল। জেলায় জেলায় যেসব আবেদনপত্র জমা পড়েছে সেগুলি সহ অনলাইনের আবেদনপত্র সব এসে পৌঁছবে জোকার এই ট্রাইব্যুনাল হেডকোয়ার্টারে। এখানেই 19 জন জুডিশিয়াল অফিসার ভোটারদের নথি খতিয়ে দেখবেন। একজন অফিসার পিছু 3 জন করে এডিএম পদমর্যাদার আধিকারিক তাদের সহযোগিতার জন্য থাকবেন। এছাড়াও 200 জন মাইক্রো অবজারভার কাজ করবেন। নির্বাচন কমিশন সূত্রে খবর, সম্ভবত সোমবার থেকেই কাজ শুরু করবে ট্রাইব্যুনাল। অনির্বাণ বিশ্বাস, আশাবুল হোসেন ও শান্তনু নস্করের রিপোর্ট, এবিপি আনন্দ। রবীন্দ্রনাথ বাবুর প্রশ্নটা তো এই জায়গায় যে যারা ট্রাইব্যুনালের মাধ্যমে নথি দেখিয়ে ছাড়পত্র পাবেন তারা কি ভোট দিতে পারবেন? ভোটাধিকার কি তারা পাবেন? দেখুন, প্রথমেই বলি যে 27 লক্ষ মানুষ মানে তারা ট্রাইব্যুনালে আসতে পারেন এবং সেখানে 19টা ট্রাইব্যুনাল, মানে এক একটা ট্রাইব্যুনাল পিছু অবৈধ বলে যারা অলরেডি চিহ্নিত হয়েছেন, যারা আসতে পারেন ট্রাইব্যুনালে, তাদের সংখ্যা যদি ট্রাইব্যুনাল পিছু হিসাব করা হয় তাহলে 1.5 লক্ষ। তাহলে আমি ধরে নিচ্ছি 1.5 লক্ষ আসবেন না। যদি 50,000ও হয়, আমি 1 লক্ষ বাদ দিচ্ছি, 50,000 75,000 যদি হয়, তা হাতে সময়টা আছে কত? আজকে হচ্ছে 12 তারিখ, আর প্রথম ভোট হবে 10 দিন বাদে, তার মানে 10 দিন বাদে এবং 17 দিন বাদে। এর মধ্যে কি করে হবে? যে কটা এবার তাহলে মানে কিছু লোক তো ধরেই নেওয়া হলো যে তারা বৈধ হতে পারতেন, অথচ তাদের নাম থাকলো না। কারণ বৈধ যে হতে পারতেন সে তো আমরা দেখেইছি, যে কারণ ওই যে কংগ্রেসের যে প্রার্থী তিনি সুপ্রিম কোর্টে গিয়ে নিয়ে আসলেন, বোধহয় মোহাম্মদ কিছু নাম তিনি পেলেন, তো তার যে ক্ষেত্রেই তো দেখা গেল প্রথম কেসটা সব ফয়সালা হলো এবং তিনি প্রার্থী পদে আসতে পারলেন। তার কারণ হচ্ছে তার ট্রাইব্যুনাল তাকে ক্লিয়ার করলো। তো এই এত মানুষ, প্রথম কথা হচ্ছে কি হয়রানি, তারপরে এই এত হয়রানির পরে আসার পরে তাদের তো প্রত্যেকেরই আশা যে তারা ভোট দিতে পারবে এবং গণতন্ত্রে অবাধ ভোট হবে। ফরাক্কার কংগ্রেস প্রার্থী মহতাব শেখের কথা, মহতাব শেখের কথা বলছি। তো এই মহতাব শেখ তো প্রথম যাকে ক্লিয়ার করা হয়েছে ট্রাইব্যুনালে এবং তিনি প্রার্থী হয়েছেন। তাহলে এই যে গোটা বিষয়টা যেটা হচ্ছে যে এত লোক তারা বাদ, প্রথমেই ধরে নেওয়া হচ্ছে তারা বাদ পড়ে যেতে পারেন এবং তাদের বাঁচানোর কোনো উপায় নেই। সুপ্রিম কোর্ট এটা নিয়ে কি ভাবছেন? মানে এটা তো নিশ্চিতভাবে ভাবা উচিত, কারণ একটা লোকের ভোটও বাদ যাওয়া উচিত নয়। যে মানে উচ্চতর ন্যায়ালয়ের কাছে আমার নিশ্চিতভাবে আবেদন যে একটা লোকের ভোটও যেন বাদ না যায়, তার জন্য কোনো ব্যবস্থা কি নেবেন? মানে এমন তো বলেছিলেন, অনেক মুখ্যমন্ত্রীও বললেন, সিপিএমের বিকাশ ভট্টাচার্য বললেন, অনেকেই তো বললেন যে ভোটটা পিছিয়ে দিলেই বা ক্ষতি কী ছিল, তাও তো হলো না। তাহলে কি ব্যবস্থা নিচ্ছেন যে এই লোকগুলোকে ভোট দেওয়ার জন্যে, যারা এই যে 27 লক্ষ ভোটার, তাদেরকে কি ব্যবস্থা করছেন? আর এর মধ্যে হবে না এটা ধরেই নিতে হবে। সুতরাং
কিছু লোক গণতন্ত্রের উৎসবে অংশগ্রহণ করতে পারবে না, এটা জানিয়ে দেওয়া হয়েছে বা জানাতে চলেছে সুপ্রিম কোর্ট এবং ট্রাইব্যুনাল। তাদেরকে বাদ দিয়ে নির্বাচন হবে। এখন এটা দিয়ে যদি নির্বাচনের ক্ষেত্রে যদি লাভ ক্ষতির হিসাব করা হয়, তাহলে কিন্তু প্রথমেই বলি এটাতে কিন্তু যে ধরে নেওয়া উচিত নয় যে এই যে বারবার করে কথাগুলো বলা হচ্ছে যে বিজেপি লাভবান হচ্ছে ভোট বাদ দিয়ে। আমি তো দেখলাম 67% মানুষ যারা বাদ পড়েছেন, মানে টোটাল 91 লক্ষের, সেটা হচ্ছে হিন্দু, আর বাকি 33% হচ্ছে মুসলমান। এই রকম একটা পর্যায়ে দাঁড়িয়েছে। সুতরাং এইটা কিন্তু ভাবার কথা নয় যে বিজেপি লাভবান হয়ে যাবে। আসলে পিডিএফটা কারো হাতে নেই, কারা যে কাদের ভোট যে বাদ গেল এবং কত মতুয়া বাদ গেল, কত আদিবাসী বাদ গেল, যেগুলো বিজেপির একটা ভোট ব্যাংক ছিল, এবং অন্যদিকে আবার কত মুসলমান বাদ গেল, এই জিনিসটা পরিষ্কার বোঝা যাচ্ছে। এবং কোন অংশে, অর্থাৎ 1 থেকে 15,000-এর মধ্যে যে যেখানে বিজেপি জিতেছে বা তৃণমূল জিতেছে, সেইখানে কি বাদ গেল, কারা বাদ গেল, এইগুলো এই মুহূর্তে কোনো পরিষ্কার নয়। অর্থাৎ এখন সার্ভে করা কিন্তু কারা বাদ গেল সেটা এখনো পর্যন্ত পরিষ্কার নয়। বিমলদা আসবো, তবে তার আগে আমি একটু সুমনদার কাছে যাব। সুমনদা, মানে এই 27 লক্ষ ভোটারের মধ্যে যারা ট্রাইব্যুনালে আবেদন করেছেন তাদের নিষ্পত্তি করবেন জুডিশিয়াল অফিসাররা, তাহলে কি সামনে আরো একটা তালিকা আসতে চলেছে? আমি একটু পিছনে ফিরে যাই। এই প্রথম এই প্রক্রিয়া নিয়ে এবং ভারতীয় জনতা পার্টি যে নির্বাচন কমিশনের সহযোগিতা নিয়ে ভোট চুরি করছে, সেটা বিহারের থেকে রাহুল গান্ধী এই আওয়াজটা তুলেছিলেন। আজকে বাংলার মুখ্যমন্ত্রী মঞ্চে দাঁড়িয়ে অনেক কথা বলছেন, কিন্তু সেই সময় তিনি নিশ্চুপ ছিলেন। 1, 2 নম্বর হচ্ছে বারবার রাজ্য কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার, আমাদের শ্রীরামপুর বিধানসভা কেন্দ্রের প্রার্থী, উনি বারবার বলেছিলেন সর্বদলীয় বৈঠক ডাকুন, নির্বাচন কমিশনের সঙ্গে সবাই মিলে আমরা যাই। এই যে এসআইআর প্রক্রিয়া মাত্র 90 দিনের একটা সময়সীমার মধ্যে শেষ করতে হবে, এই যে একটা চিন্তাধারা, এর বিরুদ্ধে আমরা সবাই আওয়াজ তুলি। কারণ এসআইআর প্রক্রিয়াটাকে ফ্ললেস করতে হলে, ত্রুটি মুক্ত করতে হলে অন্তত 1 বছর সময় নিয়ে করা উচিত। এটা আমরা কংগ্রেস দল থেকে বারবার আবেদন জানিয়েছিলাম, কিন্তু তখন ঠিক যেরকম মমতা বন্দ্যোপাধ্যায় আগে বলেছিলেন সিএএ হতে দেবো না, ওয়াকফ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট পশ্চিমবঙ্গে আমরা লাগু হতে দেব না, তারপরে উনি বললেন এসআইআর হতে দেব না, এবং সবকটাই উনি হতে দিলেন। কারণ এসআইআর প্রকারান্তরে ওনার একটা নির্বাচনী অস্ত্র। কি করলেন উনি সুপ্রিম কোর্টে গেলেন, ওকালতি করলেন, ধর্ণা করলেন এবং সেই মেরুকরণের একটা আবহাওয়া তৈরি করে ফেললেন। কিন্তু এবং তারপরে পরিশেষে কি হলো, এই অ্যাডজুডিকেশন, লজিক্যাল ডিসক্রিপেন্সি, ট্রাইব্যুনাল ক্রিয়েশন, এই প্রথম ভারতবর্ষে স্বাধীনতার পরে আইন ব্যবস্থার ইন্টারভেনশন একটা সাংবিধানিক প্রক্রিয়াতে কবে হয়েছে? কোনো দিন হয়নি, এই প্রথমবার হয়েছে। এর দায় কিন্তু যেমন নরেন্দ্র মোদী এবং নির্বাচন কমিশনের আছে, তেমনি কোনোভাবে মমতা বন্দ্যোপাধ্যায় নিজেকে এর থেকে সরিয়ে রাখতে পারে না। আমরা বারবার বলেছিলাম নির্বাচন কমিশনের সঙ্গে সবাই মিলে একসাথে কথা বলুন, কোনো বৈধ ভোটার যাতে বাদ না যায়, কাউকে অনুপ্রবেশকারী বললে সেটাকে আইডেন্টিফাই করতে হবে, কোনোটাই করা সম্ভব হয়নি। এই ভারতীয় জনতা পার্টি এবং মমতা বন্দ্যোপাধ্যায় একযোগে এসআইআরকে ব্যবহার করে বাংলার 2026-এর নির্বাচনের দিকে তাকিয়ে রাজনীতি করে গেছেন, যার থেকে আমরা দূরে থাকতে চেয়েছিলাম। গণতন্ত্রের উৎসব হচ্ছে নির্বাচন, সেখানে 27,07,07,000 একজন বৈধ ভোটারও কেন বাদ যাবে? কেন দুশ্চিন্তায় থাকতে হবে যে ট্রাইব্যুনালে গেলেও আমার নামটা উঠবে কি উঠবে না? এর জন্যে আমরা বারবার প্রতিরোধ গড়ে তোলার কথা বলেছিলাম, প্রতিবাদ করার কথা বলেছিলাম, কিন্তু বাংলার মুখ্যমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে গাঁটসাট বেঁধে এই এসআইআরকে জীবিত রাখলেন পশ্চিমবঙ্গের মাটিতে। আর আজ আমরা প্যানেলে বসে বিভিন্ন ধরনের টেকনিক্যালিটিস নিয়ে আলোচনা করছি, আর এখনো এত লোকের নাম, বৈধ ভোটারের নাম ওঠেনি। কোনো
তৃণমূল কোনোভাবে নিজের দায় এড়াতে পারে না। একদম। বিজেপি তো সুমন অভিযোগ ভোট করছেন, চুরি করবে, তৃণমূল তার দায় এড়াতে পারে এটা না। তো সুমন আমরা বাবু বারবার প্রতিক্রিয়া নেব, বলেছি কিন্তু বিজেপি ভোট চোর। সুমন রায়চৌধুরী বলছিলেন যে কংগ্রেসের প্রার্থী, তিনি বলছিলেন যে এখনো পর্যন্ত আমাদের নির্বাচনে সংবিধান প্রক্রিয়া আদালতের হস্তক্ষেপ করেনি। কেন, আমরা তো এখানেই দেখেছি এই পশ্চিমবঙ্গে সমবায় নির্বাচনে আদালতের নির্দেশে কেন্দ্রীয় বাহিনী দিয়ে ভোট করাতে হয়েছে এবং তখনও কিন্তু হিংসা রোখা যায়নি। হ্যাঁ, আমি বলছি যে ওই পর্বটা তো আমরা পেরিয়ে এসেছি, এখন যে সামনে যে সমস্যাটা সেইগুলো নিয়ে আমরা সাধারণভাবে আলোচনা করি। আর আমি কংগ্রেসের যে প্রশ্ন, সেই প্রশ্নের উত্তর আমি দিতে চাইছি না এই কারণে যে আমাদের শত্রুকে সেটা আমাদের মানে চিহ্নিত, আমরা তাদের বিরুদ্ধে লড়াই করতে চাইছি। আমরা বলছি যে যে কথাটা বারবার ওই বাইনারি করে কোনো লাভ নেই, বাংলার মানুষ আপনাদের বুঝে গেছে। শুনুন একটু বলতে দাও। সেটা হচ্ছে দেখো 60 লক্ষ মানুষ যে নাম বাদ পড়েছে, মানে যারা লজিক্যাল ডিসক্রিপেন্সিতে বাদ পড়েছে, তারা কিন্তু টেকনিক্যালি তাদের নাম কিন্তু ভোটার লিস্টে আছে, মানে ম্যাপড অর আনম্যাপড, মানে ম্যাপড নিজেদের নাম নয়, তারা কোনোভাবে নাম ভুলে ফুলে এইসব কারণে, অথবা তাদের কোনো আত্মীয়ের 2002-এর নাম আছে, এই ঘুরপথের নামগুলো আছে, কিন্তু তাদের নাম কিন্তু তারা কিন্তু মানে অবৈধ ভোটার সেইভাবে বলার জায়গায় নেই, যে কারণে সুপ্রিম কোর্ট এটা করেছে। আর দ্বিতীয়ত এই কথাটা কেন আমরা ভুলে যাচ্ছি, যে মুখ্যমন্ত্রী সুপ্রিম কোর্টে গিয়েছিলেন এবং যে দাবিগুলো করেছিলেন তার সূত্র ধরেই এই পর্যায়গুলো, এই যে ধরো এই যে ট্রাইব্যুনালের ব্যাপারগুলো কিন্তু এখানে এসেছিল। এবং এটাও আমি বলছি যে শুধু হিন্দু মুসলিম ব্যাপার নয়, হিন্দুদের ওপরেও যে বিজেপি খুব ভালো তাদের প্রতি মানে খুব সহানুভূতিশীল তা কিন্তু না, সেটা আসামে দেখেছি। এনআরসিতে 19 লক্ষ মানুষ বাদ পড়েছিল, তার মধ্যে 12 লক্ষ হিন্দু। আমি দেখেছি যে এই যে বনগাঁয় যে নাম যে আসে বাদ গেছে, অর্থাৎ এই যে ডিসক্রিপেন্সি, লজিক্যাল ডিসক্রিপেন্সির নামে, সেখানে যাদের নাম তালিকায় ছিল তাদের 80% নাম বাদ গেছে, তারা হিন্দু এবং তারা মতুয়া। ফলে এই যে ঘুরপথে যেভাবে বাদ দেওয়ার যে প্রক্রিয়া চলছে, ধরো এই যে পুরো 90 লক্ষ মানুষ, 82,000 মানুষ বাদ গেছে, সেই বাদের 63% কিন্তু হিন্দু। ফলে হিন্দু মুসলিম মোট জায়গা নয়, আসল হচ্ছে যে তারা একটা এমন পরিবেশ তৈরি করতে চাইছে, এমন ভোটার লিস্ট তৈরি করতে চাইছে যে ভোটার লিস্টটা তাদের ক্ষমতায় আসতে সাহায্য করবে। সেই ক্ষমতায় আসার পরে যদি পথে যদি মুসলিমরা বিরোধিতা করে তাহলে মুসলিমরা বাদ, যদি হিন্দুরা বিরোধিতা করে হিন্দুরা বাদ। এই জায়গাটায় মুসলিম কোনো বিষয় না, এমন একটা ভোটার তালিকা বিজেপি তৈরি করতে চাইছে যে যার বলে বিজেপি পশ্চিমবঙ্গে ক্ষমতায় আসতে পারে। বিমল দা, আজ অবধি নির্বাচন কমিশন কোথাও ঘোষণা করেনি যাদের ভোটার তালিকা থেকে নাম বাদ পড়েছে তারা কতজন হিন্দু কতজন মুসলিম। তাহলে এই যে 63, 64, 67, 33 কথাগুলো বলা হচ্ছে, মিথ্যে কথা বলা হচ্ছে, শেষ করি ন্যারেটিভ কথা তৈরি করার চেষ্টা হচ্ছে। তৃণমূল দেখাচ্ছে হিন্দুর প্রেম, আরে তৃণমূল হিন্দু বিরোধী দল, তৃণমূল ক্ষমতায় আবার যদি থাকে এটাকে পশ্চিম বাংলাদেশ বানাবে, আর পশ্চিম বাংলা থাকবে না। হিন্দুরা ওটা জানে বলেই তৃণমূলকে পরিত্যাগ করেছে। এক, দ্বিতীয় কথা হচ্ছে আমাদের দাবি কিন্তু বারবার একটা স্পষ্ট, প্রতিটি বৈধ ভোটারের নাম ভোটার লিস্টে রাখতে হবে, অবৈধ ভোটারের নাম বাদ দিতে হবে, এটা আমাদের দাবি। নির্বাচন কমিশনকে সেটা করতে হবে। আমি শেষ করি, ব্যক্তিগতভাবে আমি মনে করি মানুষের অধিকার সবার আগে, ভোটাধিকার সবার আগে। তাহলে সেইটা যদি সুপ্রিম কোর্ট বলে আগে সব কেসের মীমাংসা হবে তারপরে ভোট হবে, হতেই পারে। আগে মানুষের সমস্ত রকম অধিকার সংরক্ষিত হোক, তারপরে ভোট হতে পারে, আমাদের কোনো আপত্তি নেই। সেই সিদ্ধান্ত নেবে সুপ্রিম কোর্ট, সেখানে আমি বলার কে? সেই কাজ করবে নির্বাচন কমিশন, সেখানে আমি বলার কে? আমার শুধু একটাই বক্তব্য যে আমরা বারবার বলেছি এসআইআর সঠিকভাবে করতে হবে, প্রত্যেকটি বৈধ ভোটারের নাম রাখতে হবে, বিরোধী অবৈধ ভোটারের নাম বাদ দিতে হবে, তারপরে নির্বাচন করার দরকার আছে। এই দায়িত্বটা কেবলমাত্র নির্বাচন কমিশনের। কিন্তু প্রথম থেকে এই তৃণমূল কংগ্রেস যেভাবে গোটা প্রক্রিয়াটাকে বাদ দিয়েছে, যেভাবে বাইরে রয়েছে, নির্বাচন কমিশনের সঙ্গে অসহযোগিতা করেছে, যার ফলে সেটা পরিষ্কার, সেই ক্যালকুলেশনটা যার ফলে আজকে এই অসহযোগিতা বড় কথা। এর জন্য তৃণমূল কংগ্রেস সংস্থা তারা তো এসআইআর নিয়ে তরজা একেবারে চরমে পৌঁছেছে, কিন্তু রাজ্যে বুলডোজারের কথা বললেন কে? যোগী আদিত্যনাথ। যোগী আদিত্যনাথের সভায় বুলডোজার নিয়ে হাজির হলেন বিজেপি কর্মী সমর্থকরা। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রীর মুখেও শোনা গেল সেই বুলডোজারের প্রসঙ্গ। দেখুন, মাফিয়া কো রোঁদনে वाली সরকার চাইয়ে। বাংলার মানুষের ওপর যারা অন্য বিজেপি রাজ্যে অত্যাচার করে তাদের কোনো অধিকার নেই বাংলা এসে তাদের ভোট চাইবার। পশ্চিমবঙ্গে বিধানসভা ভোটের আগে চর্চায় বুলডোজার।
অবৈধ নির্মাণ থেকে শুরু করে অভিযুক্ত কিংবা বিরোধীদের বাড়ি বুলডোজার দিয়ে তা ভেঙে গুড়িয়ে দেওয়ার অভিযোগ ঘিরে বারবার শিরোনামে এসেছে বিজেপি শাসিত উত্তরপ্রদেশ। বিভিন্ন সময়ে এ রাজ্যের বিজেপি নেতাদের মুখেও উঠে এসেছে বুলডোজার প্রসঙ্গ। এবার এ রাজ্যে ভোটের প্রচারে এসে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের গলায় শোনা গেল বুলডোজার হুঁশিয়ারি। यहाँ की कला और संस्कृति के साथ, यहाँ के अध्यात्म के साथ, यहाँ की बहन और बेटियों के साथ, यहाँ के नौजवानों के रोजगार के साथ जो भी खिलवाड़ करेगा, उत्तर प्रदेश का बुलडोजर उसको ठीक ढंग से जवाब दे देगा। यूपी का बुलडोजर केवल वह सड़क ही नहीं बनाता है, माफिया का भी इलाज करता है। हमें माफिया राज वाली सरकार नहीं चाहिए, माफिया को रौंदने वाली सरकार चाहिए। माफिया को बुलडोजर से रौंदने वाली सरकार चाहिए। রবিবার বাঁকুড়া, সোনামুখী ও পূর্ব মেদিনীপুরের কাঁথিতে সভা করেন যোগী আদিত্যনাথ। দু জায়গাতেই বহু বিজেপি কর্মী সমর্থক বুলডোজার নিয়ে হাজির হন। বুলডোজার বাবাকে দেখতে এসেছি, বুলডোজার নিয়ে, বুলডোজার বাবার নাম, তাই বুলডোজার নিয়ে এসেছি আমরা। বুলডোজার নিয়ে আবার অন্য ব্যাখ্যা দিয়েছেন শুভেন্দু অধিকারী। প্রত্যেকই অন্যায়ের বিরুদ্ধে লড়তে হবে, ওই জন্য গেছে। যারা অন্যায় করছেন তাদের তো মানে ভয় পাওয়ার কথা, যারা অন্যায় করছেন না তারা ভীত হবেন কেন? একটা বিজেপির মুখ্যমন্ত্রী এসে বলছেন আইনের তোয়াক্কা নেই, বুলডোজার দিয়ে সোজা করে দেব। যোগী একবার চেষ্টা করুন না বাংলায় এসে, খুব ভালোভাবে ইলেকশনের মহল আছে, ফেরত চলে যাচ্ছেন। আমি বলে দিলাম যোগী ইলেকশন ছাড়া পশ্চিমবঙ্গে আসলে তার মানুষ জবাব চাইবে এই রকম সংবিধান আইন বিরোধী কথা বলার জন্যে। এখন দেখার যোগী আদিত্যনাথের দল পশ্চিমবঙ্গে ক্ষমতায় আসে নাকি মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূলের উপরেই আস্থা রাখেন রাজ্যবাসী। অর্ণব মুখোপাধ্যায়, কমল কৃষ্ণ দে ও ঋত্বিক প্রধানের রিপোর্ট, এবিপি আনন্দ। অর্থাৎ পশ্চিমবঙ্গের রাজনীতির চর্চায় সেই বুলডোজার। আমি আসবো রবীন্দ্রনাথ বাবুর কাছে। রবীন্দ্রনাথ বাবু, যোগী আদিত্যনাথ বলছেন যে উত্তরপ্রদেশের বুলডোজার দিয়ে শুধু রাস্তা তৈরি করা হয় না, মাফিয়াদেরও চিকিৎসা করা হয়। পশ্চিমবঙ্গের রাজনীতিতে আবার বুলডোজারের প্রবেশ? সুপ্রিম কোর্ট নিজেই তো বারণ করে দিয়েছিল যে বুলডোজার দিয়ে এইভাবে ভাঙা যায় না। একটা দেশে আইন আছে, উনি মুখ্যমন্ত্রী, উনি একটা কনস্টিটিউশনাল পোস্টে আছেন। বুলডোজার জাস্টিস বলেও আখ্যা দিয়েছিল উনি। এটা কি একটা কাম্য ব্যাপার? বুলডোজার দিয়ে আমি মাফিয়াদের শাসন করে দেব? তাহলে দেশে তুলে দেওয়া হোক, কোর্ট সিস্টেমটাকেই তুলে দেওয়া হোক। কোর্ট সিস্টেম তুলে দিয়ে এখানে বিভিন্ন বিজেপির যারা এই ধরনের কথা বলছেন তারা এসে বসে ওই খাপ পঞ্চায়েত বসিয়ে দিয়ে সমস্ত, একদিকে বলবেন জঙ্গল রাজ, মহাজঙ্গল রাজ, আবার একই সঙ্গে বলবেন বুলডোজার দিয়ে আমরা শেষ করে দেবো। এই দুটো একসঙ্গে যায় কি করে? এই দুটো তো একসঙ্গে যায় না। আসল ব্যাপার হচ্ছে এইগুলো দেখিয়ে এটা মানে একটা মানুষের মনে, যারা যে লোকগুলো মানে প্রান্তিক ধরনের মানুষ, তাদের মনে একটা ভয় ধরানোর চেষ্টা। এই ভয় ধরানোর চেষ্টাটা কিন্তু যেমন তৃণমূলের তরফে গায়ে গঞ্জে ভয় দেখানোর চেষ্টা হচ্ছে, ঠিক তেমনি এই ধরনের কথাবার্তা ধরে যে ডিটেক্ট, ডিলিট, ডিপোর্ট, আর তেমনি বুলডোজার, এই দুটো দিয়ে দেখুন কিভাবে ভয় দেখানো হচ্ছে। এই যার নাম বাদ গেছে না, আমরা তো নিজেদের নাম আছে বলে আমরা বুঝতে পারছি না, যার নাম বাদ গেছে কি যন্ত্রণা। যে ছেলের নাম বাদ গেছে তার বাপের কি যন্ত্রণা, আর যার বাপের নাম বাদ গেছে তার ছেলের কি যন্ত্রণা, বা মেয়ের নাম বাদ গেছে তার বাপের কি যন্ত্রণা। রবীন্দ্রনাথ বাবু যা বলছেন যে কি যন্ত্রণা, সত্যি আমরা সেই ছবি আমাদের এখনো মনে পড়ে, কিভাবে লাইনে দাঁড়িয়েছিলেন, নাকে নল নিয়ে তাদেরকে লাইনে দাঁড়াতে হয়েছিল এসআইআর এর নাম তোলার জন্য। বিমল দা, আমি একটা কথা বলি, সেই আলোচনা বহুবার হয়েছে। আমাকে কিন্তু যোগী আদিত্যনাথ সম্পর্কে যে কথা বলা হয়েছে তার উত্তরই দিতে হবে। প্রথম কথা হচ্ছে, উত্তরপ্রদেশ এমন একটা জায়গা ছিল, একসময় আতিক আহমেদ, মুক্তার আনসারি, তারাই শাসন করত। পুলিশ করতো কি, গুন্ডাদের ভয়ে থানায় দরজা বন্ধ করে থরথর করে কাঁপতো। আর এখন কি হয়, গুন্ডারা না গলায় এক একটা প্লাকার্ড ঝুলিয়ে বলে মারবেন না, আমি সারেন্ডার করতে এসেছি। এই পশ্চিমবঙ্গে যে গুন্ডারাজ চালু হয়েছে, মহা জঙ্গলরাজ চালু হয়েছে, সেগুলোকে দমন করবে ভারতীয় জনতা পার্টি। বুলডোজার একটা প্রতীক মাত্র। কেউ যদি
আইনকে চ্যালেঞ্জ করে, কেউ যদি বেআইনি কাজ করে, এখানে এই তৃণমূল সরকার তাকে বাঁচাতে সুপ্রিম কোর্টে কোটি কোটি টাকা খরচ করে, আমরা তাকে অবশ্যই জেলের ভেতরে পাঠাবো। দিন আসছে, ওয়েট করুন। আমি একটাই কথা বলবো যে ওই যোগী আদিত্যনাথের যে কথাগুলো বলে গেছেন, ইলেকশন কমিশন চুপ করে বসে আছে কেন? তার তো শাস্তি বিধান করা উচিত। তো রগড়ানি দেবে বলছে। ওই যে এটা বুলডোজারটা নিয়ে এসে, বুলডোজার অ্যাকচুয়ালি ধ্বংসের প্রতীক। ওখানে উত্তরপ্রদেশে ওই যে সুপ্রিম কোর্টের কথা একটু আগে রবীন্দ্রনাথবাবু বললেন না, এটা সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছিল যে এইভাবে ভাঙা যায় না, ঔদ্ধত্যের প্রতীক। বিজেপির ঔদ্ধত্য মস্তানির প্রতীক হচ্ছে বুলডোজার। সেই বুলডোজার নিয়ে যে কথাটা উনি বলছেন, ইলেকশন কমিশনের তো ইমিডিয়েটলি ব্যবস্থা নেওয়া উচিত। ওনাকে তো সুমনদা একেবারে রাস্তায় দেখছি বুলডোজার চালিয়ে প্রচার চালাচ্ছেন যোগী আদিত্যনাথ। স্বাভাবিক তো, যারা ধর্ষকদের মালা পরায় তারা বুলডোজার নিয়ে সাধারণ মানুষের ওপরে অত্যাচার করবে, নিপীড়ন করবে, তাদের মাথার ছাদ থেকে তাদের উৎখাত করবে। এটাই তো বিজেপি, এটাই তো আমরা বলতে চেয়েছিলাম। আজকে এবিপি আনন্দর পর্দাতে সেটা দেখা যাচ্ছে। আমি আপনার সময় বলিনি, এই বুলডোজার হচ্ছে ভারতীয় জনতা পার্টির প্রতীক। এবং এই যে বুলডোজার কালচার, সেটা কিন্তু একবারও ভাবলে চলবে না যে পশ্চিমবঙ্গে এই কালচার নেই। তৃণমূল নামক পলিটিক্যাল গ্যাংয়ের লোকেরা হয়তো প্রকাশ্যে এরকম বুলডোজার নিয়ে আসে না, আবার কোমরে নানা ধরনের অস্ত্র নিয়ে আসে, বিরোধীদের উপরে আক্রমণ করে, বিরোধীদের পার্টি অফিস দখল করে, বিরোধীদের বাড়ি জ্বালিয়ে দেয়। আরে কলকাতার মহানগরে এই নির্বাচনে কলকাতা মহানগরে আমি ফেস করেছি, হোর্ডিং লাগাতে দেব না, প্রচার করা যাবে না। এই হচ্ছে তৃণমূল কংগ্রেস। রবীন্দ্রনাথ বাবু, একদিকে প্রধানমন্ত্রী অমিত শাহ তারা বলছেন যে যারা ক্ষমতায় আসার পর যারা দুর্নীতির সঙ্গে যুক্ত তাদেরকে বেছে বেছে আইনি পথে তাদের হিসেব নেওয়া হবে, অন্যদিকে যোগী আদিত্যনাথ তিনি রাজ্যে এসে বলছেন বুলডোজারের কথা। তাহলে দেশে তুলে দেওয়া হোক, কোর্ট সিস্টেমটাকেই তুলে দেওয়া হোক। কোর্ট সিস্টেম তুলে দিয়ে এখানে বিভিন্ন বিজেপির যারা এই ধরনের কথা বলছেন তারা এসে বসে ওই খাপ পঞ্চায়েত বসিয়ে দিয়ে সমস্ত, একদিকে বলবেন জঙ্গল রাজ, মহাজঙ্গল রাজ, আবার একই সঙ্গে বলবেন বুলডোজার দিয়ে আমরা শেষ করে দেবো। এই দুটো একসঙ্গে যায় কি করে? এই দুটো তো একসঙ্গে যায় না। আসল ব্যাপার হচ্ছে এইগুলো দেখিয়ে এটা মানে একটা মানুষের মনে, যারা যে লোকগুলো মানে প্রান্তিক ধরনের মানুষ, তাদের মনে একটা ভয় ধরানোর চেষ্টা। এই ভয় ধরানোর চেষ্টাটা কিন্তু যেমন তৃণমূলের তরফে গায়ে গঞ্জে ভয় দেখানোর চেষ্টা হচ্ছে, ঠিক তেমনি এই ধরনের কথাবার্তা ধরে যে ডিটেক্ট, ডিলিট, ডিপোর্ট, আর তেমনি বুলডোজার, এই দুটো দিয়ে দেখুন কিভাবে ভয় দেখানো হচ্ছে। এই যার নাম বাদ গেছে না, আমরা তো নিজেদের নাম আছে বলে আমরা বুঝতে পারছি না, যার নাম বাদ গেছে কি যন্ত্রণা, যে ছেলের নাম বাদ গেছে তার বাপের কি যন্ত্রণা, আর যার বাপের নাম বাদ গেছে তার ছেলের কি যন্ত্রণা, বা মেয়ের নাম বাদ গেছে তার বাপের কি রবীন্দ্রনাথ বাবু যা বলছেন যে কি যন্ত্রণা, সত্যি আমরা সেই ছবি আমাদের এখনো মনে পড়ে, কিভাবে লাইনে দাঁড়িয়েছিলেন, নাকে নল নিয়ে তাদেরকে লাইনে দাঁড়াতে হয়েছিল এসআইআর এর নাম তোলার জন্য। বিমল দা, আমি একটা কথা বলি, সেই আলোচনা বহুবার হয়েছে, আমাকে কিন্তু যোগী আদিত্যনাথ সম্পর্কে যে কথা বলা হয়েছে তার উত্তরই দিতে হবে। প্রথম কথা হচ্ছে, উত্তরপ্রদেশ এমন একটা জায়গা ছিল, একসময় আতিক আহমেদ, মুক্তার আনসারি, তারাই শাসন করত। পুলিশ করতো কি, গুন্ডাদের ভয়ে থানায় দরজা বন্ধ করে থরথর করে কাঁপতো। আর এখন কি হয়, গুন্ডারা না গলায় এক একটা প্লাকার্ড ঝুলিয়ে বলে মারবেন না, আমি সারেন্ডার করতে এসেছি। এই পশ্চিমবঙ্গে যে গুন্ডারাজ চালু হয়েছে, মহা জঙ্গলরাজ চালু হয়েছে, সেগুলোকে দমন করবে ভারতীয় জনতা পার্টি। বুলডোজার একটা প্রতীক মাত্র। কেউ যদি আইনকে চ্যালেঞ্জ করে, কেউ যদি বেআইনি কাজ করে, এখানে এই তৃণমূল সরকার তাকে বাঁচাতে সুপ্রিম কোর্টে কোটি কোটি টাকা খরচ করে, আমরা তাকে অবশ্যই জেলের ভেতরে পাঠাবো। দিন আসছে, ওয়েট করুন। আমি একটাই কথা বলবো যে ওই যোগী আদিত্যনাথের যে কথাগুলো বলে গেছেন, ইলেকশন কমিশন চুপ করে বসে আছে কেন? তার তো শাস্তি বিধান করা উচিত। তো রগড়ানি দেবে বলছে। ওই যে এটা বুলডোজারটা নিয়ে এসে, বুলডোজার অ্যাকচুয়ালি ধ্বংসের প্রতীক। ওখানে উত্তরপ্রদেশে ওই যে সুপ্রিম কোর্টের কথা একটু আগে রবীন্দ্রনাথবাবু বললেন না, এটা সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছিল যে এইভাবে ভাঙা যায় না, ঔদ্ধত্যের প্রতীক। বিজেপির ঔদ্ধত্য মস্তানির প্রতীক হচ্ছে বুলডোজার। সেই বুলডোজার নিয়ে যে কথাটা উনি বলছেন, ইলেকশন কমিশনের তো ইমিডিয়েটলি ব্যবস্থা নেওয়া উচিত। ওনাকে তো
সুমনদা, একেবারে রাস্তায় দেখছি বুলডোজার চালিয়ে প্রচার চালাচ্ছেন যোগী আদিত্যনাথ। স্বাভাবিক তো, যারা ধর্ষকদের মালা পরায় তারা বুলডোজার নিয়ে সাধারণ মানুষের ওপরে অত্যাচার করবে, নিপীড়ন করবে, তাদের মাথার ছাদ থেকে তাদের উৎখাত করবে। এটাই তো বিজেপি, এটাই তো আমরা বলতে চেয়েছিলাম। আজকে এবিপি আনন্দর পর্দাতে সেটা দেখা যাচ্ছে। কংগ্রেস মানে মুক্তার আনসার, কংগ্রেস আমি আপনার এই বুলডোজার হচ্ছে ভারতীয় জনতা পার্টির প্রতীক, এবং এই যে বুলডোজার কালচার, সেটা কিন্তু একবারও ভাবলে চলবে না যে পশ্চিমবঙ্গে এই কালচার নেই। তৃণমূল নামক পলিটিক্যাল গ্যাংয়ের লোকেরা হয়তো প্রকাশ্যে এরকম বুলডোজার নিয়ে আসে না, আবার কোমরে নানা ধরনের অস্ত্র নিয়ে আসে, বিরোধীদের উপরে আক্রমণ করে, বিরোধীদের পার্টি অফিস দখল করে, বিরোধীদের বাড়ি জ্বালিয়ে দেয়। আরে কলকাতার মহানগরে এই নির্বাচন। রবীন্দ্রনাথ বাবু, একদিকে প্রধানমন্ত্রী অমিত শাহ তারা বলছেন যে যারা ক্ষমতায় আসার পর যারা দুর্নীতির সঙ্গে যুক্ত তাদেরকে বেছে বেছে আইনি পথে তাদের হিসেব নেওয়া হবে, অন্যদিকে যোগী আদিত্যনাথ তিনি রাজ্যে এসে বলছেন বুলডোজারের কথা। দুটো দলই আপনি দেখুন, আমি ওই যে একটু আগেই বললাম অভিষেক বন্দ্যোপাধ্যায় সুশীলিত বক্তব্য রাখেন, মোদিজিও সুশীলিত বক্তব্য রাখেন, অমিত শাহজিও তাই করেন। সুতরাং এই দুটো দলেরই দুটো মুখ আছে, মানে একটা মুখ হচ্ছে খুব সুশীলিত বক্তব্য রাখবে, আর একটা মুখ হচ্ছে ভয় দেখিয়ে মানে তাদেরকে মানে নিজের কেন্দ্রেই ডিপোর্ট করে দেওয়ার চেষ্টা করা হবে। সুতরাং এই যে দুটো জায়গা থেকে মানে একই ধরনের স্ট্র্যাটেজি, একদিকে একটা মুখে খুব সুন্দর ভালো ভালো কথা বলা হবে, কি কি দেওয়া হচ্ছে সেগুলো বলা হবে, আর অন্যদিকে বলবার চেষ্টা করা হবে যে ভয় দেখানো, যে এইটা করা হবে, জঙ্গলরাজকে আমরা প্রতিষ্ঠা করতে দেব না, আমরা তার বদলা কি করব, মহাজঙ্গলরাজ তুলতে গিয়ে আমরা ওই দিয়ে বড় বড় বুলডোজার দিয়ে গোটা জায়গাগুলোকে শেষ করে দেব। এগুলো এক ধরনের স্ট্র্যাটেজি দুটো দলই একই সঙ্গে ফলো করছে, তৃণমূলও ফলো করছে, ঠিক তেমনিভাবে বিজেপিও ফলো করছে। দেখুন, প্রতিজ্ঞা হোক, ভরসা হোক, গ্যারান্টি হোক অথবা ইস্তেহার, ভোটার হিসেবে জনগণের চাওয়া তো এটুকুই যে জনগণকে দেওয়া কথা যে দলই ক্ষমতায় আসুক তারা যেন রাখেন। আজকের আলোচনা এখানেই শেষ করছি। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।